সুপ্রিয় দর্শকবিন্দু, তালটি বালটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের টক শো অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে এসেছি একটি জনপ্রিয় দলের জনপ্রিয় নেতা, যিনি দীর্ঘ ১৭ বছর ধরে দেশের বাইরে থেকে অনলাইনের মাধ্যমেই দেশকে সুন্দরভাবে পরিচালনা করার দক্ষ কারিগর, সেই জনাব টি রহমানের কাছে। জনাব টি রহমান, এই আগামী ত্রয়োদশ নির্বাচন ১২ই ফেব্রুয়ারিকে ঘিরে আপনাদের দলের যে পরিকল্পনা, দেশ উন্নত এবং দেশের মানুষের জন্য যেই পরিকল্পনাগুলো, সেগুলো যদি আমাদেরকে জানাতেন এবং দর্শকদেরকে জানাতেন। আসলে দর্শকদের উদ্দেশ্যে পরিকল্পনা বলার আগে এই দেশের মাটি সম্পর্কে, মা সম্পর্কে, মাটি সম্পর্কে, দেশ সম্পর্কে কিছু না বললে ভালো লাগছে না। কারণ আমি যখন ১৭ বছর পরে দেশের মাটিতে পা রাখলাম, এই দেশের প্রতিটি ধূলিকণা যেন আমার কাছে আতরের মতো লাগছিল। আমি আবেগে উদ্বেলিত হয়ে গেছি। তো যেহেতু আমার কাছে পরিকল্পনা জানতে চেয়েছেন, আমার সর্বপ্রথম পরিকল্পনা হলো আমি আ নীলফামারীতে একটি মেডিকেল কলেজ করব। কারণ নীলফামারীতে কোনো মেডিকেল কলেজ নেই। সেখানকার মানুষের অনেক স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হচ্ছে। তারা অনেক স্বাস্থ্য ঝুঁকিতে আছে। যার জন্য আমি নীলফামারীতে একটি মেডিকেল কলেজ জনাব টি রহমান, দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনি নিশ্চয়ই জানেন ২০১৮ সালেই তো সেখানে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এবং মানুষ সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে এবং অ্যা সেখানে ডাক্তারের চেয়ে রোগীর সংখ্যাই বেশি। তাহলে কি আপনি এই রোগীদেরকে ডিসচার্জ করে আবার নতুন করে ফিতা কাটতে চাচ্ছেন? আচ্ছা, ওরা কি ওখানে চুরি করে মেডিকেল কলেজ বাড়ি খুলেছে? না স্যার, ওটা একদম জেনুইন। না, আসলে আমি বলতে চাচ্ছিলাম কি যে আ ওখানে তো মেডিকেল কলেজ আছে। আর যদি মেডিকেল কলেজ না থাকতো তাহলে তো আমি এখানে আসতে পারতাম না, সুস্থ থাকতে পারতাম না, তাই না? মূলত আমি আ আসলে মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওখানে ওই যে চন্দ্রে যাওয়ার যে স্পেস সেন্টার আছে আমি ওটাকে স্পেস সেন্টার করাবো জাস্ট। তো সেটা হলে মন্দ হয় না। জি, আপনার পরবর্তী পরিকল্পনাটা যদি তারপরে পরিকল্পনা আমার প্ল্যান আছে যে এরপরে আমি ফরিদপুরের দিকে নজর দেব। আ ফরিদপুরের ওখানে মাঠে-ঘাটে যে পাটের চাষ হয়, আসলে এতে কি হয়? কাজে আমার চিন্তাভাবনা যে আ ফরিদপুরের মাঠে-ঘাটে পাটের বদলে আমরা এবার এখানে গোল্ডেন সয়াবিন তেলের চাষ করব। আবারও আমি সরি বলতেছি। কারণ হচ্ছে, জনাব টি রহমান, আপনি জানেন যে ফরিদপুর একটি ভুট্টার জন্য বিখ্যাত। সেখানে ভুট্টা প্রচুর পরিমাণে চাষ হয়। তাহলে কি আপনি ফরিদপুরের যে সমস্ত চাষীবর্গ আছে তাদেরকে ভুট্টার পরিবর্তে সয়াবিন তেল উৎপাদন করে তাদেরকে কি আপনি তাহলে তেলের পরিবর্তে চোখের জল খাওয়াবেন? আহা! ভুট্টা দিয়ে তো শুধু পপকর্ন পায়। ভুট্টা থেকে তেল পায়। পপকর্ন খেয়ে কি মানুষের জীবন চলে? জীবন তো চলে না পপকর্ন খেয়ে। ওখানে তেল উৎপাদন করতে হবে। কারণ ওখানকার মানুষের তেলের সংকট। ওখানকার মানুষ তেলের অভাবে হার্ট অ্যাটাক করছে তেলের দাম শুনে। এটা আপনি উত্তেজিত হবেন না, জনাব টি রহমান। আপনি কি আমাকে আপনি কি আমাকে সয়াবিন গাছ সম্পর্কে আ করতে চাচ্ছেন নাকি? সয়াবিন গাছ আমি চিনি না। ভুট্টা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। সয়াবিন গাছ সম্পর্কে আমার কি কোনো ধারণা নাই? সয়াবিন গাছ তো সে ধনেপাতার মতো। আমি চিনি না। লন্ডন থেকে আমি দেখি নাই সয়াবিন গাছ। আচ্ছা, আপনাকে আপনারা কি আমাকে কৃষি শিখাবেন নাকি? আচ্ছা, আপনার কৃষিতে তো অনেক দক্ষতা আছে, বুঝতে পেরেছি। তাহলে পরবর্তী পরিকল্পনা বলুন। পরবর্তী পরিকল্পনা যশোর দিয়ে। এবং সেখানে যতগুলো বন্ধ চিনিকল আছে, আমি সমস্ত চিনিকলকে আমি আবার পুনরায় চালু করব। জনাব টি রহমান, আমি আবারও দুঃখিত আপনার এই বিষয়টা নিয়ে। কারণ হচ্ছে সেখানে কোনো চিনি কল ছিল না। তাহলে যেখানে চিনি কলই নেই সেখানে বন্ধ হলো কিভাবে? তাহলে কি এটা কোনো অদৃশ্য চিনি কলকে আপনি আবার আ লু পুনরায় চালু করতে চাচ্ছেন? উফ! আচ্ছা, ওখানে যে খেজুর গুড় হয়, খেজুর গুড় কি আকাশ থেকে পড়ে? যেখানে খেজুর গুড়ের উৎপাদন হয় সেখানে চিনিকল হবে। এই জি স্যার। শোনো তোমাকে একটা প্রজেক্ট হাতে দিয়েছি। জি। লেখো এখন লেখো। জি স্যার। যশোরের যত খেজুর গাছ আছে, সমস্ত খেজুর গাছকে আখের গাছে পরিণত করবা। এই প্রজেক্ট হবে নাও। জি স্যার। লেখবা এখন লেখো। আচ্ছা, বুঝলাম এটা। তার পরবর্তী পরিকল্পনা বলুন। আপনাদেরকে যেটাই বলছি সেটাই বলছি যে হয়ে গেছে। এটা বলি হয়ে গেছে। ওটা বলি হয়ে গেছে। আপনাদেরকে আর কি পরিকল্পনা দেব আমি? তবে পরবর্তী একটা প্ল্যান আছে মায়েদেরকে নিয়ে। যেমন? যেমন মায়েদের মাতৃত্বকালীন ছুটি। আমার প্ল্যান আছে যে মায়েদের সবেতনে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করতে চাচ্ছি। স্যার,
ওটা তো কয়েক যুগ আগে থেকেই বাংলাদেশের সংবিধানে আছে। এমনকি এখন কি বাপ-দাদাদের জন্য ছুটির কথা হচ্ছে? কি বল? বাংলাদেশের মানুষকে আমার চেয়ে ফার্স্ট হয়ে গেছে। উফ! আমি উত্তরবঙ্গের জন্য আমি একটা সুসংবাদ দিতে চাচ্ছি। আচ্ছা বলুন। উত্তরবঙ্গে উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘোচানোর জন্য আমি তিস্তা ব্যারেজ করব সেখানে। এবং হিমালয়ের থেকে পানি এনে আমি সেখানে প্রয়োগ করব। কিন্তু জনাব টি রহমান এবারও আপনি মিস করেছেন, কারণ 1979 সালেই মেহেরপুর তিস্তা ব্যারেজ হয়েছে। সেখানে উদ্বোধনের সময় আপনি ছিলেন। আপনি কি তাহলে পরবর্তীতে এই তিস্তা ব্যারেজকে বন্ধ করে আপনার নামের ছড়ি দিয়ে আবার কি নতুন করে উদ্বোধন করতে চাচ্ছেন সেই গেটকে? কি বলবো আমি? যেটা বলি সেটাই হয়ে গেছে, যেটা বলি সেটাই হয়ে গেছে, যেটা বলি সেটাই হয়ে গেছে। জনাব টি অসহ্য, উত্তেজিত হবেন না। ঠান্ডা মাথায় চিন্তা করে বলুন। উফ! অসহ্য! আপনাদেরকে যদি এখন বলি যে আমি কুমিল্লায় একটি ইপিজেড করব, আপনারা বলবেন যে হয়ে গেছে। আপনাদেরকে যদি বলি যে আমি চট্টগ্রামে একটি বাণিজ্যিক রাজধানী করব, আপনারা বলবেন যে হয়ে গেছে। আপনারা তো আমাকে ক্রেডিটই দিতে চাচ্ছেন না। জনাব টি রহমান আপনাকে তো ক্রেডিট দিতে চাই। আপনাকে ক্রেডিট দেওয়ার জন্যই আজকের এই আমন্ত্রণ, আপনাকে নিয়ে এই অনুষ্ঠান। কিন্তু আপনি ২০০৭ সালের ১১০০ মডেলের যে নোকিয়া সেট ছিল সেটার মতো আপনার আর সফটওয়্যার হ্যাং হয়ে গেছে। আপনি দিনাজপুরে এর লিচুর পরিবর্তে সেখানে আম টেনে নিয়ে যান। আমি আম পছন্দ করি। আম খেতে আমি পছন্দ করি। লিচুর বড়, বড় বিচি, লিচুর বড়, বড় আটি। লিচু খেয়ে কোনো কাজ হয়? লিচু খেয়ে পেট ভরে মানুষের? আমি ডিক্লারেশন দিলাম, দিনাজপুরকে আম করব। এই, তুমি কি আমাকে ১৭ বছর মঙ্গল ধরে রেখেছিলে? সমস্ত ভুল ভাবনা ইরোনেশন দিয়ে আমাকে তোমরা আমাকে একদম শেষ করে দিয়েছ। আমার কোন প্রকার কেস নিতে পারছেন না। এগুলো তো দেখছি সবকিছু আগে থেকে হয়ে গেছে। আমি কি বলবো তাহলে এখন? আর শোনো, জি তুমি দেখো তো, ওই যে সিলেটের যে চা বাগানগুলো, ওর কি আছে নাকি ওগুলোর আবার কফি বাগান বানিয়েছে? স্যার, সিলেটের মানুষ যদি শোনে আপনি চা বাগান চেনেন না, তবে আপনার কপালে ৭ রঙের চা নয়, ৭ রঙের ঘাপানি আছে। সরি জনাব টি রহমান, আপনি উত্তেজিত হবেন না। আপনি ঠান্ডা মাথায় আপনার দলের জন্য এবং দেশের জনগণের জন্য একটি ভালো পরিকল্পনা আ হাতে নিন এবং সেটাকে বাস্তবায়ন করার জন্য আপনি পরিকল্পনা করুন। এই বলে আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে আমাদের অনুষ্ঠানটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এই অনুষ্ঠানের সারমর্ম অর্থাৎ অনুষ্ঠান থেকে যতটুকু শিক্ষা বুঝতে পেরেছে, এন সেই থেকে আগামী জাতীয় নির্বাচনে ১২ তারিখে আপনারা আপনাদের ভোটের মাধ্যমে এই দেশকে উন্নত করার জন্য আ আপনাদের সিদ্ধান্ত দিবেন এবং হচ্ছে এই দেশকে যারা পিছনে না টেনে সামনের দিকে অগ্রসর নিয়ে যায় এবং দেশকে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি উন্নত রাষ্ট্র গড়ার পরিকল্পনা এবং কারিগর যা যারা এই এ কারিগরের মূল চাবিকাঠি, আপনারা তাদেরকেই ভোট দিয়ে আমাদের এই দেশটাকে উন্নত করবেন। আল্লাহ হাফিজ।